আপনি ইনসুলিনের ডোজটা কি বলতে পারবেন আমাদেরকে? সকালে কত নেন? আমার সকালে আমি 22 নেই। আচ্ছা, আপনি কি এক প্রদের ইনসুলিন নেন না দুই ধরনের ইনসুলিন নেন? এক ধরনের। আমাদের পাকস্থলী এবং অন্ত্রের যে স্নায়ু বা নার্ভ আছে সেটা কিন্তু শিথিল হয়ে যায় যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে। তখন স্টোমাকের মুভমেন্টটা মানে পাকস্থলীর মুভমেন্ট বা অন্ত্রের মুভমেন্টটা ভালো থাকে মানে না, চলাচলটা ব্যাহত হয় তখন। মানে শিথিল হয়ে যায় জি, মুভমেন্ট। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন থাই বেবি ডাইপার স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে থাকছে আজকে আমি ডক্টর আরফিন সুলতানা এবং আমাদের সাথে স্টুডিওতে যে দুজন বিশেষজ্ঞ অতিথি উপস্থিত আছেন তারা হলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফাইজুস সাজ্জাদ, যিনি কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারি ডিপার্টমেন্টে আছেন ইউনিকো হসপিটালে, এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর রকনুজ্জামান ভুইয়া টিপু, যিনি গ্যাস্ট্রেন্টোলজি ডিপার্টমেন্টে আছেন জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হসপিটাল ঢাকাতে। আপনাদের দুজনকে আজকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। জি, এবং দর্শক আমাদের লাইভ শোতে আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে থাকি, যদি কিছু জিজ্ঞাসা করার থাকে সেটাও আমাদেরকে জানাতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে, এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন আজকে ফেসবুক লাইভেও। আপনার কাছ থেকে আজকে আলোচনাটা শুরু করতে চাই, সেটা হচ্ছে আপনার বিষয়টা কার্ডিওথোরাসিক এবং ভাস্কুলার সার্জারি। আমাদের দেশের জন্য একটু নতুন একটা কনসেপ্ট, কারণ যে কোনো কার্ডিয়াক ডিজিজ ভাবলেই মানুষ ভাবে যে যে হৃদরোগের যে ইমার্জেন্সিগুলো আছে, হয়তো হার্ট অ্যাটাক হলো বা অন্যান্য যে হৃদরোগগুলো আছে সেগুলোর বিষয়টা। সো এখানে আসলে কার্ডিওথোরাসিক সার্জারিটা কীভাবে ইনভলভড, বা এই বিষয়টা কেন আসলে আমাদের দর্শকদের জানাটা ইম্পর্টেন্ট? আসলে আমরা যদি ব্রড পার্সপেক্টিভ দেখি যে মানুষের মৃত্যুর যে বেশ লিডিং কয়েকটা কজ থাকে, এর মধ্যে টপ 2-3টা কজের মধ্যে একটা হচ্ছিল হার্ট ডিজিজ। হার্ট ডিজিজের এই কারণেই টপ 2-একটা ডিজিজ আমি বলছি যে এর সাথে রিলেটেড যে মর্টালিটি, চান্স অফ মর্টালিটি ভেরি হাই ফ্রম হার্ট ডিজিজ। তো কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জারি আমি বলবো যে বাংলাদেশের জন্য খুব একটা নিউ কনসেপ্ট না, এবং অলমোস্ট লাইক 3 ডিকেডস ধরে আমাদের দেশের সার্জনরা এই দেশের মানুষের হার্টের বিশেষ করে সার্জারি রিলেটেড যে সমস্ত চিকিৎসা সেগুলো সফলতার সাথে দিয়ে আসছেন। ব্যাক ইন আর্লি 2000 আমি আমার ক্যারিয়ার স্টার্ট করেছি ল্যাভিড কার্ডিয়াক হসপিটালে ইন 2005, দেন ওয়ার্কড ইন ডিফারেন্ট প্লেস। তো যাই হোক, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা খুবই প্রাসঙ্গিক, যদিও সাবজেক্টটা দীর্ঘদিন ধরে কন্ট্রিবিউট করছে, কিন্তু তারপরেও আপনার হার্ট ডিজিজের যে ওভারঅল বার্ডেন, যেমন ধরেন হার্ট ডিজিজ বলতে আমরা বোঝাচ্ছি যে গ্রস কয়েকটা ডিজিজ। একটা হচ্ছিল হার্ট অ্যাটাক নামে আমরা সবাই জানি, জনসাধারণও জানেন। এটা বেসিক্যালি আমরা মেডিকেলের ভাষায় এটাকে বলি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আসলে হার্ট, আমরা যে পাম্পিং অর্গানটা শরীরে রয়েছে সেটা শরীরের সব অর্গানে ব্লাড সাপ্লাই দিচ্ছে, ইনক্লুডিং ইটসেলফ। হার্ট নিজেকেও নিজের ব্লাড সাপ্লাই দেয়। তো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে হয় কি, ওই করোনারি আর্টারি যেগুলো হার্টের নিজস্ব ব্লাড সাপ্লাই, সেই রক্তনালীগুলোতে ব্লকেজ হয়ে যায়। এটা বিভিন্ন কারণে হয়, এর মধ্যে হাই কোলেস্টেরল, ডায়েট, লাইফস্টাইল, স্মোকিং, তারপরে এক্সারসাইজ না করা ইত্যাদি ইত্যাদি, এবং জেনেটিক, এই জাতীয় বিভিন্ন কারণ রয়েছে। তো এই হার্ট অ্যাটাকের প্রকোপ কিন্তু অনেক অনেক বেশি, এবং আমাদের দেশে আমরা বেশ কিছু সমীক্ষার রিপোর্টগুলোতে যেটা দেখেছি যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এই সংক্রান্ত রোগী অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে প্রায় 28-30%, মানে ধরেন একটা জনগোষ্ঠীর প্রায় 1/3 লোক এই রোগে ভুগছে। যেটা আসলে খুব বড় একটা নাম্বার। বড় সো একটা আমরা নাম্বার। রোগের ডিটেইলে যাওয়ার আগে একটু যদি জানতে চাই আপনারা আসলে কোন রোগগুলোর চিকিৎসা দিচ্ছেন, আমরা একটু বুঝাতে চাই যে আমাদের দর্শকদেরকে আমাদের এই যে চিকিৎসাটা আপনারা এত বছর ধরে যে দিয়ে যাচ্ছেন, জি। কি কি ধরনের রোগগুলো আসলে সার্জিক্যাল ট্রিটমেন্টগুলো আপনারা দিচ্ছেন? আচ্ছা, তো যাদের হার্ট অ্যাটাক হয় দেখা যায় যে তাদের অনেকগুলো রক্তনালীতে যখন ব্লক থাকে, প্রাইমারি হার্ট অ্যাটাকের ওষুধপত্র দিয়ে কিছু চিকিৎসা রয়েছে। তারপরে রোগ অনুপাতে সাধারণত স্ট্যান্টিং বা রিং পরানো হয়। যখন রোগের পরিমাণ অনেক বেশি হয়, মাল্টিভেসাল ডিজিজ যখন হয়, তখন আমরা বাইপাস সার্জারি করে থাকি। এটা হচ্ছিল হার্ট অ্যাটাকের সার্জিক্যাল চিকিৎসা। এর বাইরেও আপনার যদি হার্ট অ্যাটাকের বাইরে আসেন, ভালভুলার হার্ট ডিজিজ একটা বড় অংশ হার্টের। আমরা জানি যে হার্টের 4টা মেজর ভালভ রয়েছে, এর মধ্যে লেফট সাইডে যে 2টো ভালভ এরোটিক এবং মাইট্রাল, এগুলোর যে ডিজিজ, এই নাম্বারটাও খুব কম সংখ্যক নয়, অনেক বড় একটা নাম্বার। একসময় আমরা জানেন যে রিউমেটিক হার্ট ডিজিজ আমাদের দেশে অনেক প্রাদুর্ভাব ছিল, যে কারণে গভর্নমেন্টের অনেক ক্যাম্পেইন ছিল, ইভেন
আপনার রিউম্যাটিক রোগ প্রতিরোধের জন্য একটা ইনস্টিটিউট রীতিমতো প্রতিষ্ঠা করা হয়েছে এবং এখন চিকিৎসার উন্নতি হওয়াতে রোগগুলো অনেক কমে এসেছে। সেটার প্রকোপ কমলেও ধরেন রিউম্যাটিকের প্রকোপ কমলেও ভালভুলার হার্ট ডিজিজ আসলে ওভারঅল কমেনি, কারণ আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বাড়ার সাথে সাথে ডিজেনারেটিভ যে ডিজিজ সেই ডিজিজগুলা গ্র্যাজুয়ালি গ্রো করছে আমাদের কমিউনিটিতে। এখন আমরা মিক্সড পপুলেশন, রিউম্যাটিক কিছু ভালভ ডিজিজের পেশেন্ট পাই, এর সাথে ডিজেনারেটিভ ডিজিজের পেশেন্টও পাই যাদের ভালভগুলা ডিসফাংশনাল বা নষ্ট হয়ে যাচ্ছে। এই দুটো হচ্ছিল যে কার্ডিয়াক সার্জারির বড় একটা অংশ, যদি আমরা পিওর কার্ডিয়াক বলি। এর বাইরে ধরেন বিশেষ করে বাচ্চাদের হার্টের মধ্যে ছিদ্র থাকে, কনজেনিটাল ডিফেক্ট যেগুলা, মানে জন্মগত ত্রুটি, সেই জিনিসগুলো আমরা রিপেয়ার বা মেরামত করে বন্ধ করে দিতে পারি। ভাস্কুলার রোগের বিষয়ে আপনার কাছ থেকে জানবো, তার আগে ডক্টর রকুনুজ্জামান ভূঁইয়া আপনার কাছ থেকে এখন যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে সিজনের সাথে সাথে আমরা জানি বেশ কিছু রোগের প্রাদুর্ভাব বাড়তে থাকে, এবং এই যে সামার আমাদের টাইমটা চলে, এই ফলমূল খাওয়া বা খাবারের একটা পরিবর্তন যে আসে সেটার সাথে আসলে আমাদের গাট হেলথটা অবভিয়াসলি রিলেটেড আছে। সো কী কী রোগগুলো এই সময়টায় বেশি হয় সে বিষয়টা একটু জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। এখন গ্রীষ্মকাল চলছে, বর্ষা আসি ভাব। তো এই যে অত্যাধিক গরম, আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা পড়ে যাচ্ছে, আমাদের দেশের এই আবহাওয়াতে আমাদের কিছু স্বাস্থ্য সমস্যা এবং পরিপাকতন্ত্রের কিছু রোগ আমরা এই সময় সবসময় পেয়ে থাকি। বিশেষ করে অত্যাধিক গরমে পরিবেশগত কারণ যেটা হয়েছে হিট স্ট্রোক হয়ে থাকে। অনেক গরমের যারা দিনমজুর আছেন, মাঠে কাজ করেন অথবা চুলার ধারে কাজ করেন, ওনাদের কিন্তু হিট স্ট্রোক হয়। আর একটা হচ্ছে যে খোলামেলা খাবার খেয়ে থাকি আমরা, যত্রতত্র পানি পান করে থাকি, খাবার দাবার খেয়ে থাকি, তার থেকে আমাদের ফুড পয়জনিং, ডায়রিয়া এবং কখনো কখনো হ্যাপাটাইটিস বা জন্ডিস আমরা পেয়ে থাকি। তাছাড়াও এই সময়ে আরও কিছু সমস্যা থাকে, যেমন অত্যাধিক গরমে বা রোদে যারা চলাফেরা করেন তাদের কিছু চর্মরোগ হয়ে থাকে, মানে র্যাশ বা ফুসকুড়ি হয়ে থাকে। এবং এই সময় মশা এবং অন্যান্য পোকামাকড়ের প্রাদুর্ভাব বেশি থাকে, তো এই সময় কিন্তু ডেঙ্গু হয়ে থাকে। এবং আমাদের দেশে সাধারণত এই জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসটা ডেঙ্গুর মশাবাহিত যে রোগগুলো আছে রোগগুলো হয়ে থাকে। তো সামার রিলেটেড সবগুলো রোগের কথাই তো আপনি বলছেন, আমি যদি স্পেসিফিক্যালি আপনার স্পেশালিটি একটু জানতে চাই, এই যে আমাদের খাদ্যনালী বা ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এই রোগগুলো, এগুলোর সাথে আসলে সামার রিলেটেড ডিজিজ যে কয়েকটা আপনি মেনশন করলেন, সেই বিষয়ে আরও কিছু বলতে চান কিনা, যে কীভাবে রোগগুলোর উপসর্গ হতে পারে এবং প্রিভেনশনের জন্য কী করা যেতে পারে? এই গরমের সময় আমাদের খাদ্যবাহিত যে রোগগুলো, তার আরেকটা রোগের কথা আমি বলি না, সেটা হচ্ছে টাইফয়েড জ্বর হতে পারে। জি, টাইফয়েড, ডায়রিয়া এবং জন্ডিস, ফুড পয়জনিং, এগুলো হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রের খুব বেশিভাবে পরিলক্ষিত এবং এই সামারের মানে গ্রীষ্মকালের সাথে সম্পর্কিত। তো যেটা হচ্ছে যে যদি ফুড পয়জনিং হয় তাহলে পেটে একটা কামড় দিয়ে ব্যথা অনুভব করবে, ওনার বারবার পাতলা পায়খানা হতে পারে, বমি বমি ভাব লাগতে পারে। আর যদি হ্যাপাটাইটিস বা জন্ডিস থাকে তাহলে খাবারের প্রতি মারাত্মক অনীহা বা ক্ষুধামন্দ দেখা দিবে, রোগীর পেটের উপরিভাগে একটু ব্যথা থাকতে পারে, অনেক সময় রোগী নিজেও বলে যে আমার প্রস্রাব গাঢ় রঙের হয়ে যাচ্ছে, অথবা পরিবারস্থ বা আশেপাশের কলিগরা হয়তো বলে থাকেন যে তোমার চোখ হলদে হয়ে যাচ্ছে, তাহলে উনি বুঝতে পারবেন যে ওনার হ্যাপাটাইটিস বা জন্ডিস হয়েছে। আর টাইফয়েড, যেটা আমরা বাইরের খাবার অনেক সময় পানীয় খেয়ে থাকি, চটপটি, ফুচকা এইসব, এবং আমাদের বিশেষ করে ঢাকা শহরে যে অলিতে গলিতে যে ভ্যানে করে বা খোলা রেস্টুরেন্টে যে ফুচকা এবং চটপটি বিক্রি হয়, এ থেকে সমীক্ষায় দেখা গেছে যে প্রায় 7% কালচার করে দেখা গেছে টাইফয়েডের জীবাণু আছে। এবং কারো হয়তো জ্বর হচ্ছে 4-5 দিন, 6 দিন, 7 দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু জ্বর ভালো হচ্ছে না, তীব্রতা বাড়ছে। তখন আমরা যদি পরীক্ষা করি রক্তে, আমরা টাইফয়েডের উপস্থিতি পাই, এবং কালচার করলে আমরা সালমোনেলা টাইফি বা প্যারাটাইফি এই জীবাণুর উপস্থিতিগুলো আমরা পেয়ে থাকি। আর হচ্ছে যে যত্রতত্র খাবারের জন্য অনেক সময় পয়জনিংয়ের ব্যাপারও ঘটতে পারে। পয়জনিংয়ের কীরকম, যেমন শরবত খেলেন, এখানে অনেক সময় কিছু অসাধু লোকও থাকে
অনেক সময় জুস বা ডাব এগুলো অফার করে থাকেন, বিশেষ করে পরিবহনে, লঞ্চ ঘাটে, রেল স্টেশনে সক্ষতা করে অনেক সময় খাবার অফার করে থাকেন। তখন ওই খাবারটা খেলে এরকম পয়জনের ব্যাপার ঘটে থাকে এবং অনেক আমরা সরকারি হাসপাতালে পাই যে ইমার্জেন্সিতে লোকটা অপরিচিত অজ্ঞান হয়ে পড়ে আছেন, ওনাকে ইমার্জেন্সিতে নিয়ে খাবারের সাথে মিশিয়ে তখন কিছু দেয়া আমরা হয়েছে। ধরে নিই যে স্ট্রিট পয়জনিং হয়েছে। জি, যেহেতু সামার টাইমের কথা বলছি, আমাদের একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ফুড যে বাইরের দিকে থাকে, অনেকেই হয়তো খাবারটা বারবার গরম করে খাচ্ছেন বা গরমে হয়তো একটু গন্ধ হয়ে গেল বা একটা চেঞ্জ হলো, তারপরে সেটা রিহিট করে খাচ্ছেন। এটা আসলে কতটুকু সেফ বা এটাতে কি অসুবিধা হতে পারে? আর যেহেতু এগুলো বেশিরভাগ রোগের ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ার একটা প্রবণতা আছে, এটা কিভাবে প্রিভেন্ট করা যায় বা এটার ব্যাপারে দর্শকদের সচেতন করার জন্য কি বলতে চান? যে গরমের সময়ে যে আমরা খাবারটা তৈরি করি, সাধারণত বলা হয়ে থাকে যে খাবার যদি তৈরি করার পরে 2 ঘন্টার বেশি মানে স্থায়ী রাখতে হয় বাইরে, তাহলে 2 ঘন্টার মধ্যে খেতে হবে। এরপরে যদি এটা খাওয়ার ইচ্ছা থাকে বা মানে প্রিজার্ভ করতে হয়, সেটা অবশ্যই আপনাকে ফ্রিজে রাখতে হবে এবং প্রপার মানে যথাযথ তাপমাত্রায় রাখতে হবে। এবং এটা যখন বের করে আবার খাবেন, তখন আবার পুরোপুরি এটাকে গরম করে খেতে হবে। আধো গরম বা আধো মানে পুনরায় হিট করে খাওয়া, এগুলো থেকে কিন্তু আপনার জীবাণু বেশি ছড়ায়। আরেকটা জিনিস এটা আপনি বলেন যে কোনো খাবারের গন্ধ, বর্ণ এবং স্বাদ যদি গ্রহণ করার সময় মনে হয় পরিবর্তন হয়ে গেছে, তাহলে কিন্তু এটা খাওয়া যাবে না, জোর করে খাওয়া যাবে। বিশেষ করে বাসি পচা খাবার বা আগের দিনের খাবার, এগুলো পরিহার করতে হবে অবশ্যই, মানে পুনরায় তৈরি করে খেতে হবে। আর রাস্তাঘাটে আমরা খাবার খাবো না, এবং যেই খাবারটা আমরা গ্রহণ করতে যাই আমরা আগে দেখে নিব যে এটা সুন্দরভাবে সংরক্ষিত ছিল কিনা এবং এখানে কোনো মশা মাছ এগুলো বসে কিনা, যদি থাকে তাহলে আমরা পরিহার করবো আর কি। জি, আরেকটা জিনিস আপনি বলেছেন যে অ্যান্টিবায়োটিক, আমরা যে কোনো ধরনের একটু জ্বর অথবা পেটে একটু যদি অস্বস্তি বোধ হয়, তখন আমরা মনে করি যে একটা অ্যান্টিবায়োটিক খাবো। স্পেশালি হালকা একটু ডায়রিয়া হলেও কিন্তু খুব হ্যাঁ, তাড়াতাড়ি একটা অ্যান্টিবায়োটিক এবং সবচেয়ে আমাদের কমন হ্যাবিট যেটা হচ্ছে যে আমরা সিপ্রোফ্লক্সাসিন এবং মেট্রোনিডাজল জাতীয় ট্যাবলেট আমরা খাই, নিজের মতো করে খাই, নিজে সিদ্ধান্ত নিই, নিজেই খাই, এবং আমরা দেখে 2টা 3টা 4টা খেয়ে আমরা আবার স্টপ করে ফেলি। তাতে করে অনেক ক্ষেত্রে কিন্তু আমার অ্যান্টিবায়োটিকের দরকারই নেই। যদি ভাইরাসজনিত কোনো কারণ হয়ে থাকে, আমাদের অ্যান্টিবায়োটিক কোনো প্রশ্নই আসে না। আবার কিছু যদি টক্সিন দেওয়া হয়ে থাকে, সেখানেও অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নাই। আর যেখানে অ্যান্টিবায়োটিক আমার লাগবে, সেটা সিদ্ধান্ত নেবে চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ, এবং সেই অ্যান্টিবায়োটিকটা যথাযথ হতে হবে, মানে ওই রোগের জন্য এটা ইন্ডিকেটেড কিনা। এবং সেই অ্যান্টিবায়োটিক নির্দিষ্ট একটা কোর্স আছে, 5 দিন 7 দিন, সেই কোর্সটা কমপ্লিট করতে হবে। না হলে আমাদের শরীরের যে নর্মাল যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে, জীবাণু, এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে ওই অ্যান্টিবায়োটিক তার কাজে আসবে না এবং এটা মানে চরিত্র নষ্ট হয়ে যাবে আর কি ওই জীবাণুর। জি, এবং এই বিষয়টা বোঝাটা ইম্পর্টেন্ট, যেটা আপনি বললেন অনেকগুলো ডায়রিয়া বা এই ধরনের ডিজিজগুলো আছে যেগুলো সেলফ লিমিটিং বা হয়তো হালকা ট্রিটমেন্ট নিলে ঠিক হয়ে যাচ্ছে, যেখানে অ্যান্টিবায়োটিক নেওয়ার দরকার হচ্ছে না। উপসর্গ আছে, উপসর্গের সিম্পটোমেটিক ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট, যদি আমার পানি স্বল্পতা থাকে, আমি খাবার স্যালাইন খাবো। যদি আমার হালকা জ্বর আসে, আমি প্যারাসিটামল জাতীয় এই ধরনের ওষুধ খাবো। ওভার দ্য কাউন্টার ড্রাগ, ওটিসি ড্রাগ, যেটা আমরা প্রেসক্রিপশন ছাড়া যেগুলো আমরা খেতে পারি, সেগুলো খাবো। কিন্তু আমরা অবশ্যই অ্যান্টিবায়োটিকের ব্যাপারে একেবারে জোর দিয়ে আমি বলতে পারি যে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করা কারোর জন্যই সমীচীন নয়। জি, অবশ্যই। অনেক ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একজন আইসিএম রোগী, আর ডায়াবেটিক হচ্ছে। আমার অসুবিধা হচ্ছে আমার পাকস্থলী খুব দুর্বল, আর মাঝে মাঝে খাবার পরে বুকের নিচে খুব ব্যথা করে। তো হাতের তো বুঝছে না পাকস্থলী থেকে পাকস্থলীর সমস্যা নেই। তো আলট্রাসোনোগ্রাফিও তেমন কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু মাঝে মাঝে বুকের নিচে খুব ব্যথা করে, আবার হজম হয় না। আর আমি বাইরে চিংড়িয়া বা সম্পূর্ণভাবে ভর্তি ডাইজেস্ট সিস্টেমের জন্য কি করতে পারি বুঝতে চাচ্ছিলাম। জি, ডক্টর আপনাকে শুনতে পেয়েছেন। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? জি জি জি। দর্শকের কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নিতে আচ্ছা, পারেন। উনি বলছেন উনি আইসিএম এর রোগী, ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথির রোগী। তো আমার ওনার তো সেটা চিকিৎসা করা হয়েছে কিনা?
আপনাকে আপনি প্রশ্ন করতে পারবেন, উনি শুনতে পাচ্ছেন। আপনার আইসিএম এর চিকিৎসা করা হয়েছে কিনা? জি আমি করছি, ও কত বছর ধরে যে আপনার হার্টে কি কোনো রিং স্ট্যান্ড অথবা বাইপাস সার্জারি করা আছে কিনা? না, আমাকে আমার হাত গুলো হয়ে গেছে, পার্সেন্ট কাজ করে, এখন এনজিও হয়নি, মেডিসিনে আছে। আচ্ছা, ঠিক আছে। আর ওনার একটা কমপ্লেন হচ্ছে ওনার ডায়াবেটিস আছে এবং ওনার স্টোমাক দুর্বল বলছেন। আমি খাবার খেলে হজম হয় না, হ্যাঁ, ওটা ওনার বলছিলেন। কথা থেকে যেটা আমি ধরে নিতে চাই, যদি কারো এরকম অনিয়ন্ত্রিত ডায়াবেটিস দীর্ঘদিন থাকে, তখন গ্যাস্ট্রোপ্যারেসিস আমরা মেডিকেলের ভাষায় বলি। আমরা যদি খুব সহজভাবে বুঝিয়ে বলতে চাই যে আমাদের পাকস্থলী এবং অন্ত্রের যে স্নায়ু বা নার্ভ আছে সেটা কিন্তু শিথিল হয়ে যায় যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে। তখন স্টোমাকের মুভমেন্টটা, মানে পাকস্থলীর মুভমেন্ট বা অন্ত্রের মুভমেন্টটা ভালো থাকে মানে না, চলাচলটা ব্যাহত হয় তখন। মানে শিথিল হয়ে যায় মুভমেন্ট। তখন মানে অল্প খাবার খেলেও খাবারটা পেটে মানে স্টোমাকে জমা হয়ে থাকে এবং এটা অগ্রবর্তী হয় না। এই গ্যাস্ট্রোপ্যারেসিস যাদের থাকে, বিশেষ করে ডায়াবেটিস দীর্ঘদিন যাদের থাকে তাদের হয়ে থাকে। সেই ক্ষেত্রে ওনার জন্য পরামর্শ হচ্ছে অবশ্যই ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থেকে থাকে তাহলে অবশ্যই একজন এন্ডোক্রাইনোলজিস্ট অথবা মেডিসিনের ডাক্তার দেখিয়ে ডায়াবেটিসকে প্রপারলি কন্ট্রোল করবেন। 2 নম্বর কথা হচ্ছে গ্যাস্ট্রোপ্যারেসিস আছে কিনা সেটার জন্য আমাদের কিছু টেস্ট করা যেতে পারে। যদি থাকে তাহলে স্টোমাকের মুভমেন্ট বাড়ানোর জন্য কিছু ওষুধ আছে, যেমন ডমপিরেডন বা আদার কিছু ওষুধ আছে, এগুলো কিছু ব্যবহার করে যেতে prokinetic পারে। drug ব্যবহারের সুযোগ আর আছে। যেটা উনি বলছেন যে এই ব্যথা পিছনের দিকে যায়, পিছনের দিকে যেতে পারে স্টোমাকের যদি মুভমেন্ট কম থাকে এবং অবস্ট্রাকশন থাকে তাহলে এই ব্যথাটা অনেক সময় পিছনে যেতে পারে। আবার যাদের অনেক দিনের ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে, মানে কোলেস্টেরল বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভার থাকে। ফ্যাটি লিভারের ব্যথাটাও এরকম পেটের উপরিভাগে ডান পাশে অনুভূত হয়। অনেক সময় প্যানক্রিয়াটাইটিস হতে পারে, অগ্নাশয়ের ব্যথা এরকম হতে পারে যে সামনেও ব্যথা এবং সেই ব্যথা পিছনে চলে যায়। তবে যেটা হচ্ছে যে ওনার যদি অনেকগুলো সমস্যা একসাথে আছে, হার্টের ব্যাপারে, ডায়াবেটিসের ব্যাপারে এবং পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের সম্মিলিতভাবে মানে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে ওনাকে ট্রিটমেন্ট করতে হবে। জি এর অবশ্যই। মধ্যে আপনি কিছু অ্যাড জি করতে আরেকটা ব্যাপার হচ্ছিল যেহেতু উনি ইসকিমিক কার্ডিওমায়োপ্যাথি বলেছেন, অতএব ইসকিমিক কার্ডিওমায়োপ্যাথি ডেফিনেটলি কোনো একজন কার্ডিওলজিস্ট জি। ডায়াগনোসিস করেছেন। কার্ডিওমায়োপ্যাথিতে যেটা হয়, কার্ডিয়াকের ইজেকশন ফ্র্যাকশন বা পাম্পিং ক্যাপাসিটি সেটা অনেক কমে আসে। সেই হিসেবে কমে আসলে পরে হার্ট থেকে যে কার্ডিয়াক আউটপুট বের হচ্ছে, রক্ত যে অন্যান্য অর্গানে যাচ্ছে সেটার পরিমাণ ইভেন্চুয়ালি কমে যায়। তো এটার চিকিৎসা শুধুমাত্র ওষুধ দিয়ে নয়, যেহেতু ইসকিমিক অতএব তার কোনো না কোনো ইসকিমিক কম্পোনেন্টের চিকিৎসার প্রয়োজন আছে। তা আমি মনে করি একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টের সাথে কথা বলে ওনার করোনারি এনজিওগ্রাম করার প্রয়োজন রয়েছে, যে দেখা দরকার যে কোন করোনারি আর্টারিতে কোনো ব্লক রয়েছে কিনা। আদারওয়াইজ হার্টের নিজস্ব রক্ত সরবরাহ যদি সঠিক থাকে তাহলে তার পাম্পিং ফাংশন কমে যাওয়ার কথা না, তার মাসল প্রপারলি কাজ করার কথা এবং তার ইজেকশন ফ্র্যাকশন প্রিজার্ভ থাকার কথা। যে ওনার যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেমটা আছে সেটার সাথে কার্ডিয়াক কজে কোনো সম্পর্ক থাকতে পারে? রিলেশন আছে, যেহেতু কার্ডিয়াক আউটপুট তার কমে যাচ্ছে, ওভারঅল তার অন্য সকল অর্গান ইনক্লুডিং স্টোমাকে রক্ত সরবরাহের পরিমাণ কমে যাচ্ছে। এই জন্য ওনার মাল্টি অর্গানের সিমটম উনি নিজেই বলছেন, ঘুম কম হচ্ছে, খাবার হজম হচ্ছে না, স্টোমাকের প্রদাহ বা পেইনের কথা উনি বলছেন। তা আমার মনে হয় যে সেন্ট্রাল অর্গানের ফোকাসটা আগে আসা উচিত, কার্ডিয়াক কন্ডিশনটাকে অপটিমাইজ করা উচিত, যদি ইসকিমিয়া থাকে ইসকিমিয়ার কজ ইভালুয়েট করা উচিত এবং তার চিকিৎসা করা উচিত। তাহলে আমরা আশা করি যে এর ইমপ্রুভমেন্ট হবে, ইজেকশন ফ্র্যাকশনের ইমপ্রুভমেন্ট হবে। এবং ইন্টারেস্টিং ইস্যু হচ্ছে হলো যে এখন ইসকিমিক কার্ডিওমায়োপ্যাথির ধরেন ইভেন ডিফিউজ করোনারি ডিজিজেরও আমার কত পার্সেন্ট মায়োকার্ডিয়াম ভায়াবল বা লাইভ আছে সেইটার স্ক্যানও আমাদের পক্ষে করা সম্ভব। মানে আমরা ইটসেলফ হার্টের মাংসপেশি কতটুকু সচল আছে, কতটুকু ড্যামেজ আছে, কতটুকু ফাইব্রোসড আছে সেটা আমরা অ্যাসেস করতে পারি। আসলে যে হার্টের যদি পাম্পিং অ্যাকশন কম থাকে, ব্লাড সাপ্লাই যদি কম থাকে তাহলে কিন্তু বিভিন্ন অর্গানে কনজেশন হয়। অর্থাৎ যেমন লিভারে কনজেশন হলো, হ্যাঁ, মানে জমাট বেঁধে আছে রক্তটা বা জমে আছে, একদিকে রক্ত অক্সিজেন ঠিক মতো পাচ্ছে না, আবার যেই রক্তটা যাচ্ছে সেটা প্রপারলি ফেরত আসতেছে না, তখন কিন্তু এই যে লিভার কনজেশন হয়। এমনিভাবে বিভিন্ন যে মিউকোসা আছে
ওগুলোতেও কনজেশন হয়ে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি থাকতে পারে, অথবা শক লিভার বা কনজেস্টিভ লিভার ডিস এগুলো থাকতে পারে। তার মানে এটা সম্পর্কিত হতে পারে কার্ডিয়াক হ্যাঁ, কজের সুতরাং সাথে। হার্টকে অ্যাড্রেস করতে হবে, জি। তার পাশাপাশি অন্যান্য বাকি যে যে জিনিসগুলো আপনি বলেছেন ইনভেস্টিগেশনগুলো সেগুলোকে সেগুলো করতে আমাদেরকে হবে। বের করতে হবে। জি। অনেক ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন এবং আপনার যে সমস্যাগুলো আছে সেটার বিষয়ে অলরেডি আমাদের ডক্টর ডিসকাস করে দিয়েছেন। এটা আপনাকে অবশ্যই বিশেষজ্ঞের কাছে যেতে হবে, স্পেশালি হার্টের বিষয়টা আপনাকে একটু গুরুত্ব দিয়ে বেশি দেখতে হবে। আর বাকি বিষয়গুলো আপনি যখন বিশেষজ্ঞের কাছে যাবেন উনি টেস্ট করে বুঝে নিয়ে সেভাবে আপনাকে তখন চিকিৎসাটা অ্যাডভাইস করতে পারবেন। ধন্যবাদ আবার আপনার প্রশ্নের জন্য। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত আছেন। দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। হ্যালো, জি, শুনতে পাচ্ছি, বলুন। আমি কুমিল্লা থেকে বলছি। জি, আপনার ফোনের সাউন্ড, আপনার টেলিভিশনের সাউন্ড একটু কমিয়ে নিতে হবে। বয়স 70। আমি একটু আম কাঁঠাল খাই, পরিমিত, জি, ইনসুলিন নেই। তারপর আমি ইনসুলিন নেওয়ার পরে একটু লেবু ঈশকৃষ্ণ পানি দিয়ে আমি খেয়ে ফেলি, তারপরে একটু আম কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাই বা রুটি দিয়ে খাই। এতে জি, আপনার প্রশ্নটা কি সেটা জানতে চাচ্ছি। আমি আমি ডায়াবেটিস আছে, আমার বয়স 70। আমি মানে আপনি জানতে চাচ্ছেন আম কাঁঠাল এগুলো খাওয়া আপনার জন্য সঠিক হবে কিনা সেই বিষয়টা। আমি আম কাঁঠালের আগে একটু লেবু দিয়ে গরম পানি, জি, ঈশকৃষ্ণ পানি দিয়ে একটু খেয়ে নেই, তারপরে আম কাঁঠাল নেই। ওরা ডায়াবেটিস কন্ট্রোলে আছে কিনা? হ্যাঁ, কন্ট্রোলে আছে। কিরকম থাকে আপনার ব্লাড সুগার ফাস্টিং সকালবেলা? 8 থেকে 9 বা 7 এরকমই। আচ্ছা, আপনি ইনসুলিনের ডোজটা কি বলতে পারবেন আমাদেরকে? সকালে কত নেন? আমার সকালে আমি 22 নেই। আচ্ছা, আপনি কি এক প্রদের ইনসুলিন নেন না দুই ধরনের ইনসুলিন নেন? এক ধরনের ইনসুলিন 30-70। তাহলে অন্তত কমপক্ষে দুবার আপনি ইনসুলিন নিচ্ছেন। রাতের ডোজটা কিরকম? রাতে দিচ্ছি না, আমার বাড়ে না, এই জন্য নিচ্ছি না। আচ্ছা, আপনার এইচবি ট্যাবলেট খাই, রাতে ট্যাবলেট খাচ্ছেন? গ্লিপিটাম 55/500। আচ্ছা, তো ইন জেনারেল আপনি যেটা বলেছেন, তো আমরা যদি ইফ উই গেট ইট রাইট, তো সাধারণত ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমরা মিষ্টি জাতীয় ফল যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় সেটা আমরা সেই জাতীয় উপদেশ সাধারণত রোগীদেরকে দিয়ে থাকি। তো আমি বলবো যে এর সাথে ডায়াবেটিস, যদিও আপনি যে রেঞ্জটা বলেছেন এটা বর্ডার লাইন হাই, আমরা আসলে আরও কম এবং স্ট্রিক্টার কন্ট্রোল প্রেফার করি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। কারণ ডায়াবেটিস এমন একটা ডিজিজ, এটা মাল্টি সিস্টেমে কাজ করে, বিভিন্ন অর্গানের উপর এর বড় ধরনের প্রভাব রয়েছে। তো সেই কারণে ডায়াবেটিসের খুব ভালো একটা কন্ট্রোল প্রয়োজন। তো আমি তো ডায়েটিশিয়ান না, আমি সঠিক এই ব্যাপারে বলতে পারবো না যে এর সাথে লেবু পানি এর আগে খেয়ে নিলে এর প্রভাব যে চলে যাবে। আমার মনে হয় এই বিষয়টা আসলে আচ্ছা, সঠিক নয়। আমি যে জিনিসটা ওনার একটু মনে হয় ধরতে পারছি যে ওনার কথা হচ্ছে ডায়াবেটিস, উনি আম কাঁঠাল কিরকম খেতে পারবেন কিনা, খেলে কতটুকু খেতে পারবেন, আর হচ্ছে যে ওনার যে একটা অভ্যাস যে খালি পেটে বা খাবার গ্রহণ করার আগে উষ্ণ পানির সাথে একটু লেবু খান, এটা কতটুকু মানে যুক্তিযুক্ত। আসলে খালি পেটে আর স্টোমাকে তো আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এক ধরনের অ্যাসিড, স্ট্রং অ্যাসিডের সিক্রেশন হয় এবং এইটাই হচ্ছে আমাদের অ্যাসিডিটির জন্য দায়ী। তার উপরে যদি বাইরে থেকে আমরা কোনো টক ফল খাই, বিশেষ করে লেবু, তারপরে এই ধরনের যে টক ফলগুলো আছে ওগুলোতে কিন্তু সাইট্রিক অ্যাসিড থাকে, তাহলে স্টোমাকে অ্যাসিড আছে, তারপরে আমি আরও কিছু অ্যাসিড যোগ করলাম বাইরে থেকে, দুটো মিলিয়ে কিন্তু স্টোমাকের অ্যাসিডিটি বেড়ে যায়। এবং বিশেষ করে খাওয়ার আগে যদি সেটা নেওয়া হয় তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য আমাদের ধারণা যে এটা বোধহয় উপকারী, আসলে তা কিন্তু নয়। বিশেষ করে যাদের অ্যাসিডিটি আছে বা আলসার আছে তাদের ক্ষেত্রে এই ধরনের খাবার মানে ফল বা ফলের রস খেতে আমরা মানা করি। সুতরাং আপনি এই অভ্যাসটা একটু পরিবর্তন করতে হবে। আরেকটা হচ্ছে যে
কাঁঠাল বা আমুনি এই সিজনে খেতে পারবেন কিনা। হ্যাঁ, যদি আপনার ডায়াবেটিস যেহেতু আছে এবং মোটামুটি কন্ট্রোল আছে, আপনি কাঁঠাল খুব ভালো খাবার, পুষ্টিগুণে সমৃদ্ধ, আঁশ থাকে এবং এখানে অনেক ক্যালোরিও থাকে, শর্করা জাতীয় খাবার বেশি থাকে, সেজন্য ভালো কন্ট্রোল যে থাকলে, বিশেষ করে ওনার 7, 8, 9, 10 এরকম থাকে, উনি সর্বোচ্চ 4 কোয়া কাঁঠাল কোয়া মানে খেতে খাবার পারেন। খেতে পারবেন, বাট সেটা যাতে পরিমিত পরিমিত। পরিমাণে আর থাকে এবং হচ্ছে- একই সাথে সেটা যাতে হ্যাঁ। ওনারা মনিটরিং আর করেন যে আম ব্লাড যদি সুগারটা খেতে কত হয় বাড়ছে। মাঝারি সাইজের বা ছোট আম হলে একটা খাবে, জি। আর যদি বড় আম হয় তাহলে অর্ধেক খাবেন। লিচু যদি খেতে হয় সর্বোচ্চ 4টা লিচু খেতে পারবেন। খেজুর খেতে পারেন 2টা, এরকম ভাবে উনি মানে খাবেন মিষ্টি আর কি। ফলের ক্ষেত্রে যাতে একটু এখানে সাবধানতা অবশ্য আমি অবলম্বন একটু করেন। অল্প যোগ করতে চাই। উনি যে ইনসুলিনটা নিচ্ছেন সেটা হচ্ছিল 30-70, মিনস হচ্ছিল একটা শর্ট অ্যাক্টিং ইনসুলিন, একটা ইন্টারমিডিয়েন্ট অ্যাক্টিং ইনসুলিন এর একটা কম্বিনেশন, এটাকে 30-70 মিক্সড ইনসুলিন বলে। তো শর্ট অ্যাক্টিংটার ওয়ার্কিং ডিউরেশন ভেরি ভেরি শর্ট টাইম, 4 to 6 আওয়ার্স, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং 8 to 12 আওয়ার্স। অর্থাৎ ওনার আসলে একজন এন্ডোক্রাইনোলজিস্টের সাথে কথা বলা দরকার, কমপক্ষে দিনে 2 বার এই ইনসুলিনটা নেওয়া উচিত, আদারওয়াইজ Timing টা 24 adjust ঘন্টা করতে হবে ওনাকে। 24 ঘন্টা ওনার ডায়াবেটিসটা কন্ট্রোল। আর উনি যেটা বলছেন যে খালি পেটে সুগারটা এরকম থাকে, কিন্তু উনি কিন্তু লাঞ্চের পরে বা খাওয়ার 2 ঘন্টা পর ডিনারের এরকম পরে বা হচ্ছে ডিনার আগে কেমন থাকে এটা কিন্তু জানা যায়নি। জি। আমার মনে হয় যে সকালে নিচ্ছেন তো ওনার হয়তো রাতের দিকে বেশি থাকে ডায়াবেটিস থাকার কথা, যেহেতু উনি একবেলা নিচ্ছেন। জি, দর্শক আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এবং আমরা আসলে এখানে অল্প তথ্যের ভিত্তিতে জাস্ট বিষয়টা ডিসকাস করে দিয়েছি, বাট আপনাকে একটু এন্ডোক্রাইনোলজিস্টের সাথে যোগাযোগ করে এই বিষয়ে আপনি খাবারের ওনারা তালিকা দিয়ে দেন সাধারণত যাদের ডায়াবেটিস থাকে, সেটা আপনি ফলো করতে পারেন, এবং নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে সেটা ওনাদের কাছ থেকে জেনে নিয়ে সঠিক নিয়ম মেনে চলে হোপফুলি আপনি খাবার খেয়েও সেটা পরিমিত পরিমাণে খেলে আপনার জন্য কাজ করবে। আপনার কাছে আমরা আসলে কার্ডিয়াক রোগগুলো সম্পর্কে জেনেছি, এতক্ষণ একটু ভাস্কুলার ডিজিজগুলো সম্পর্কেও জানতে চাই যে আপনার আসলে কি ধরনের শিরা বা ধমনী রোগগুলো আমাদের দেশে বেশি স্পেশালি দেখতে পাই, এবং এই রোগগুলো বেশি হওয়ার কারণগুলো কি সেটা আগে একটু জানতে চাই। অবশ্যই। তো আপনি যেভাবে বললেন, আসলে শিরা এবং ধমনীর এই দুটো রোগ সম্পূর্ণ ভিন্ন এবং এদের প্রেজেন্টেশনও ভিন্ন। তো আমি আগে রোগগুলোতে আসি, তারপরে আমরা কারণ বিশ্লেষণ করব আর কি। যে ধমনীর যে সমস্ত রোগ সাধারণত হয় সেটা হচ্ছিল একটা খুব কমন রোগ হচ্ছে ভেরিকোজ ভেইন। ভেরিকোজ ভেইন হচ্ছিল যে আমাদের পায়ে যে সমস্ত ভেইন বা ধমনী রয়েছে, যে রক্তনালী, সেটার প্রধান কাজ হচ্ছিল হার্ট থেকে যখন রক্তটা পেরিফেরিতে যায় সেখানে অক্সিজেন ইউটিলাইজেশনের পরে কার্বন ডাইঅক্সাইডটা ক্যারি করে আবার হার্টের দিকে ফেরত নিয়ে আসা। তো এখন স্বাভাবিকভাবেই এটা যেহেতু হার্ট থেকে অনেক দূরে, তো সেই কারণে দেখা যায় যে বিভিন্ন ফ্যাক্টরের কারণে এই রক্তনালীগুলো ফুলে যায় বা ডায়ালেটেড হয়ে যায়। তো এখানে 2টা সেটের ভেসেল থাকে, একটা সুপারফিশিয়াল ভেইন আর একটা হচ্ছিল ডিপ ভেনাস সিস্টেম। সাধারণত ডিপ ভেনাস সিস্টেমটাই মূলত ক্যারি করে, কিন্তু সুপারফিশিয়াল এবং ডিপ ভেনাস সিস্টেমের মধ্যে একটা কিছু কানেক্টিং পয়েন্ট থাকে। সেই কানেক্টিং পয়েন্টগুলোর ভালভ যখন ইনকম্পিটেন্ট হয়ে যায় তখন সুপারফিশিয়াল ভেনাস সিস্টেমটা সম্পূর্ণ ফুলে ওঠে। তো আমরা আঁকা বাঁকা ধরনের রক্তনালী দেখতে পাই পায়ে বিশেষ করে, এটাকেই ভেরিকোজ ভেইন বলে, এবং এর পরিমাণ কিন্তু খুব একটা কম না। 1 নাম্বার কারণ যদি আমরা বলি যে কেন এই রোগটা হচ্ছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে প্রলং স্ট্যান্ডিং। যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন, তো আগে এক সময় ট্রাম চলতো, যারা ট্রাম চালাতেন তারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করতেন, কিন্তু এই জাতীয় প্রফেশনের লোক কিন্তু আমাদের দেশে খুব কম না। যেমন ট্রাফিক পুলিশ আছেন, তারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন, ভেরিকোজ ভেইনের চান্স। আমাদের মতো যারা সার্জন আছেন দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন, তাদের ভেরিকোজ ভেইনের চান্স বেশি। ইভেন আমাদের প্র্যাকটিসে আমরা দেখতে পাই যে আমাদের মা খালারা যারা বাসায় দীর্ঘ সময় দাঁড়িয়ে রান্না করছেন, আমাদের প্র্যাকটিসে আমরা দেখি যে তারা মানে প্রলং স্ট্যান্ডিং বেসিক্যালি এটার জন্য প্রলং স্ট্যান্ডিং একটা ওয়ান অফ দ্য ফ্যাক্টর। এর বাইরেও আরও কিছু আছে, যেমন ধরেন বডি ওয়েট, যাদের ওভারওয়েট, এবং এই পপুলেশনও খুব একটা কম না, আর জেনেটিক কিছু ফ্যাক্টর আছে। আর ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছিল স্যাডেন্টারি লাইফস্টাইল। আমরা তো আসলে আমাদের মাসল স্ট্রেংথের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল না, যে জন্য এই রোগের প্রাদুর্ভাব অনেক অনেক বেশি। এবং অনেক ক্ষেত্রে পেটের ভিতরে কোনো টিউমার থাকলে ওগুলোর জন্য হতে পারে, সেগুলোর জন্য প্রেগন্যান্সিতে ভেরিকোজ ভেইন হতে পারে, অনেকগুলো কারণ হতে আছে। পারে। জি, এক্স্যাক্টলি, আর লং লিস্ট রয়েছে। তো এই ভেরিকোজ ভেইন হচ্ছিল যে আমাদের ভেনাস সিস্টেমের ওয়ান অফ দ্য মেজর ডিজিজ। জি, যেহেতু এটা নিয়ে আমরা ডিসকাস করেছি, একটু ট্রিটমেন্টের বিষয়টা যদি একটু জানতে জি চাই। শিওর। তো আসলে ট্রিটমেন্ট তো আগে যেরকম ট্রিটমেন্ট ছিল এর যথেষ্ট আধুনিকায়ন হয়ে গেছে। আগে তো সার্জারি করা লাগতো, সম্পূর্ণ ভেইনটাকে আমরা স্ট্রিপলিং করে
সরিয়ে ফেলতাম, কিন্তু এখন আর সেই জাতীয় চিকিৎসার আসলে খুব প্রয়োজন হয় না। যে আমরা ওই ভেইনের ভিতর দিয়ে গিয়ে আপনার রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের মাধ্যমে যে জায়গাগুলো ফুলে গিয়েছে সেই জায়গাগুলোকে আমরা অবলিটারেট করে দিতে পারি। আর এটার অল্টারনেটিভ চিকিৎসাও যথেষ্ট জনপ্রিয় এবং পপুলার, বাংলাদেশে অ্যাভেলেবল, অনেকেই সাফল্যের সাথে করছেন। এটা হচ্ছিল ফাইব্রো অপটিক লেজার থেরাপি। লেজারের মাধ্যমে যে জায়গাগুলো ফুলে গিয়েছে সেইগুলা অবলিটারেট করে দিলেই ভেরিকোজ ভেইনের। তবে আমি বলবো যে ভেরিকোজ ভেইনের চিকিৎসার ক্ষেত্রে এর সম্পর্কে সচেতনতা জরুরি। অবশ্যই। আপনি যদি আপনার লাইফস্টাইল, প্রলং স্ট্যান্ডিং হ্যাবিট পরিবর্তন না করেন, আজকে একটাতে চিকিৎসা করলেন, আগে পরে কয়েক মাস পরে বা বছর খানিক পরে দেখা গেল যে অন্য জায়গায় আবার ভেরিকোসিটি ডেভেলপ করেছে। তো আমরা আসলে চিকিৎসা অনেকগুলো ডিজিজ বা সিস্টেম বলেন, কার্ডিয়াক বলেন বা ভাস্কুলার বলেন, যে এগুলার চিকিৎসা আমরা করি, কিন্তু প্রিভেনশনটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা প্রিভেনশনের দিকে আসলে যথেষ্ট সচেতন না। সো প্রিভেনশনের জন্য কি অ্যাডভাইস দিতে চান? আমি মনে করি যে এক নাম্বার হচ্ছিল যে নিজের রোগ সম্পর্কে রোগীদের সচেতনতাটা ভীষণভাবে জরুরি, যে আমার কি রোগ হয়েছে, কেন আমার এই রোগ হয়েছে, কি কি ওষুধপত্র খেতে হবে। এই বিষয়ে ডক্টর রকনুজ্জামানও একটু আগে বলছিলেন যে আমরা নিজেদের ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক খাই, ঠিক একই রকমভাবে অন্য রোগের ক্ষেত্রেও প্রযোজ্য। কিছু ওষুধ আমাদের হার্ট এবং ভাস্কুলারের জন্য সারা জীবন ধরে খেতে হয়। রুগীরা কিন্তু তারা ইচ্ছা মতো পরিবর্তন করেন, তারা মনে করেন যে এই সমস্যা আমার এখন সমাধান হয়ে গেছে, আমার আর ওষুধ কন্টিনিউ করার প্রয়োজন নেই। তো দেখা যায় যে ওষুধ বন্ধ করে দিলে এই ডিজিজগুলো রিল্যাপস হয়, আবার একই ধরনের সিমটম ফিরে আসে, বা আগের থেকে ভয়াবহ রকম সিমটম নিয়ে তারা প্রেজেন্ট করেন, হার্ট ফেইলিওর নিয়ে প্রেজেন্ট করেন। ভেরিকোজ ভেইন থাকলে একেবারে লিম্ব সোয়েলিং, লেগ সোয়েলিং, ইভেন ভেনাস আলসার নিয়ে, প্রোগ্রেসিভ ডিজিজ নিয়ে প্রেজেন্ট সো করেন। যারা একটা তো আপনি বললেন যে ট্রিটমেন্ট হিসেবে সার্জারি করছে, অবশ্যই সার্জন হিসেবে আপনি ওটা বলেছেন, কিন্তু সার্জারির আগেও নিশ্চয়ই আরো কিছু স্টেপস আছে যেগুলো মানুষ ফলো করতে পারেন। জি। সো কিভাবে একটু হেল্প, মানে এই বিষয়টাকে মানুষ আরেকটু কনসিয়াস হতে পারে, যেটা আপনি বললেন রোগ সম্পর্কে জানলো, এবং সেটাকে প্রোগ্রেশনটাকে প্রিভেন্ট করার জন্য কি করতে পারে যাতে অলরেডি ডেভেলপ করছে? জি, তো আমার মনে হয় যে আর্টেরিয়াল সিস্টেমে যাওয়ার আগে ভেনাস এবং কার্ডিয়াকের ক্ষেত্রে আমি যেটা বলবো, ভেনাস ডিজিজের ক্ষেত্রে একটা বললাম যে আমরা আসলে কারণগুলো যখন আমরা লিস্ট ডাউন করেছি, সেই কারণের ব্যাপারেই আমাদের সচেতন হতে হবে। এক, যে প্রলং স্ট্যান্ডিং যাদের রয়েছে, এখন তো এভাবে বলা সঠিক হবে না যে আপনি টোটাল আপনার ওই প্রলং স্ট্যান্ডিং বাদ দিয়ে দেন। তো আমাদের চেষ্টা করতে হবে যে সেটাকে যতটা সম্ভব মিনিমাইজ করা, এবং কিছুক্ষণ পর পর সেই ব্রেক নেওয়া। এক, দুই নম্বর আমরা বলি যে লেগ এলিভেশন। হ্যাঁ, লেগ এলিভেশন দুইভাবে করা যায়, যে আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার যে বিছানাটা রয়েছে, রাতে শোয়ার সময় অ্যাটলিস্ট যেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লেগটা এলিভেটেড করে 10 থেকে 15 মিনিট রাখেন। আমি এরকমও আমাদের মনে হয়েছে, আমরা আসলে অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি, একটু শর্ট করে বলতে হবে। জি, শিওর। তো আমার মনে হয় যে এই সচেতনতাগুলো জরুরি। এর পাশে কম্প্রেশন স্টকিং বা টেট স্টকিং নামে যে সমস্ত মোজা পাওয়া যায়, সেই মোজাগুলা ভেরিকোজ ভেইন বা যারা প্রন টু ভেরিকোজ ভেইন তাদের ইউজ করা উচিত, এবং স্মোকিং বা এগুলো যাতে অ্যাভয়েড এই সমস্ত লাইফস্টাইল মডিফিকেশনের একটা খুব মানে জনপ্রিয় তালিকা রয়েছে, যে আমার খাবার কিরকম হবে, ঘুম কিরকম হবে, খাদ্যাভ্যাস কিরকম হবে, জীবনযাত্রা কিরকম হবে, এক্সারসাইজ কিরকম হবে, 4-5টার বেশি না কিন্তু। এবং এই 4-5টা জিনিস আমরা চাইলেই অ্যাডপ্ট করতে পারি। সমস্যা হচ্ছিল সচেতনতার অভাব। অবশ্যই অবশ্যই, এবং বিষয়গুলো আপনি যেটা বলেন খুবই সিম্পল, এটা আসলে আমাদের অ্যাডপ্ট করা, সেটা প্র্যাকটিস করার সাথে ওই জিনিসটা ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাই যেটা, সেটা হচ্ছে আপনি আমাদেরকে বলছিলেন যে গ্লোবাল ফ্যাটি লিভার ডে গিয়েছে। সো এখনকার টাইমে আমরা কিন্তু খুব কমনলি একটা প্রবলেম যেটা দেখতে পাই, বেশিরভাগ মানুষের আল্ট্রাসাউন্ড করা হয় এবং সেখানে একটা কমন প্রবলেম উঠে আসে, সেটা হচ্ছে ফ্যাটি লিভার। সো যেহেতু আপনারা একটা ডে সেলিব্রেট করেছেন, সেটাতে সচেতনতা বা অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য কী কী পদক্ষেপ আপনারা নিয়েছেন, এবং এই বিষয়ে আমাদের দর্শকদের সচেতন করার জন্য আপনি বিশেষজ্ঞ হিসেবে কি বলতে চান? এই 11ই জুন ছিল আমাদের গ্লোবাল ফ্যাটি লিভার ডে। জি। ফ্যাটি লিভারটা সম্বন্ধে এখন আমাদের ডাক্তাররা তো বটেই, এবং রোগী এবং জনসাধারণ কিছুটা এই নামটা পরিচিত হয়ে গেছেন। এইবারের প্রতিপাদ্য বিষয় ছিল যে সলিড হ্যাবিট স্ট্রং লিভার। বাংলায় যদি অনুবাদ করে বলি তাহলে হচ্ছে সুস্থ অভ্যাস সুস্থ লিভার। তো এই সুস্থ অভ্যাসটা কি? সেটা হচ্ছে খাবার, তারপরে জীবনাচার এবং চেক আপ। খাবারের মধ্যে
মানে পুষ্টিকর এবং সুষম খাবার খেতে হবে। আমাদের একটা ধারণা ছিল যে যেহেতু ফ্যাট, তাহলে এটা যারা অ্যারিস্টোক্রেট সোসাইটির লোক, পাশ্চাত্যের লোক অথবা ধনী শ্রেণীর লোকদের ফ্যাট জমা হবে, গরিবদের তো হবে না। কিন্তু কিছু কিছু সমীক্ষায়, আমাদের যে স্থানীয় কিছু সমীক্ষা আছে, আমাদের দেশে, বাংলাদেশে ফ্যাটি লিভারের প্রবণতা প্রায় 30%, অর্থাৎ প্রতি 3 জনের 1 জন। এবং সেটা শুধু শহরে নয়, গ্রামেও বিস্তার করেছে। গ্রামে বিস্তার করার একটা কারণ হচ্ছে যে খাবারটা সুষম হচ্ছে না। আমাদের একটা মানে অভ্যাস আছে যে আমরা ভাত বেশি খাই, এবং অনেক ক্ষেত্রেই অনেক পরিবারে 3 বেলাই ভাত খান, এবং এখানে আমিষ এবং অন্যান্য উপাদান কম থাকে, ভাত বেশি গ্রহণ করতে। এই ভাত কিন্তু ট্রাইগ্লিসারাইড হিসাবে লিভারে জমা থাকে এবং সেখান প্রকারান্তরে ফ্যাটি লিভার হয়ে থাকে। তার মানে ফ্যাটি লিভারের হ্যাঁ। সাথে যেরকম তৈলাক্ত খাবারের সম্পর্ক আছে, একই সাথে সেটাও। কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেগুলো আছে আর সেগুলো। আমাদের ইদানিং কালে মানে আমাদের মানে মডার্নাইজেশনের জন্য আমরা কিছু পাশ্চাত্য খাবারের প্রতিও আগ্রহ হয়ে গেছে, এবং এগুলা আমাদের দেশে অ্যাভেলেবেল, বিশেষ করে চাইনিজ রেস্টুরেন্ট, ফাস্ট তো ফুড। খাবারের বিষয়ে আমরা বলি যে আপনি বললেন তৈলাক্ত খাবারগুলো কন্ট্রোল করতে হবে, কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো কন্ট্রোল করতে হবে, এবং সুষম পরিমাণে যাতে ফুডগুলো থাকে, প্রোটিন ইনটেকটা যাতে প্রপার থাকে, ওই পরিমাণটা আপনি বলছেন। আরেকটা জিনিস হলো অ্যাক্টিভিটি, কায়িক পরিশ্রম বাড়াতে হবে। এবং যারা মাঠে বা রাস্তায় কাজ করেন তারা তো কায়িক পরিশ্রম করেন, কিন্তু আমরা যারা অফিসে কাজ করি জি, বা ঘরে কাজ করি, তাদের কিন্তু নিজের কাজটা নিজে করতে হবে, এবং প্রয়োজনে ব্যায়াম করতে হবে। যদি বাইরে সম্ভব না হয়, ঘরের মধ্যে ট্রেডমিল অথবা ছাদে অথবা বারান্দায় উনি ব্যায়াম করবেন। মানে ফিজিক্যাল অ্যাক্টিভ। আরেকটা হচ্ছে যে চেক আপ করতে হবে। আমি উদাসীন হলে হবে না, আমাকে যদি কোনো উপসর্গ থাকে তাহলে তো অবশ্যই ডাক্তারের কাছে যাব। তাছাড়াও ব্যক্তি পর্যায়ে হোক অথবা রাষ্ট্রীয়ভাবেই হোক, প্রত্যেকটা নাগরিককে নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রত্যেকটা সিস্টেমের জন্য কিছু চেক আপ করতে হবে। বিশেষ করে যাদের বয়স 40 ক্রস করে যায়, তাদেরকে এই হার্টের যেমন চেক আপ করতে হবে, তেমনিভাবে লিভারের জন্য চেক আপ করতে হবে। এবং জি, চেক আপ করে আমরা একদমই অনুষ্ঠানের শেষে ফ্যাটি লিভার যাদের অলরেডি ধরা পড়েছে তাদের জন্য ছোট করে 1-2 লাইন একটু অ্যাডভাইস দিতে হবে যে কিভাবে খাবার দাবার কন্ট্রোল করে এবং হাঁটা চলাতে করবেন, এবং ট্রিটমেন্টের বিষয়ে যদি কিছু বলতে চান। ট্রিটমেন্ট হচ্ছে ফ্যাটি লিভারকে আমরা 4টা ভাগে ভাগ করি, গ্রেড 1, 2, 3, 4। 1, 2, 3 এই পর্যন্ত আমরা পুনরায় আগের অবস্থায় ফিরে নিয়ে আসতে পারবো যদি আমাদের খাবার Lifestyle দাবার modification এবং করি। আমাদের জি। জীবনাচার্যের পরিবর্তন আনি। যদি এটা গ্রেড 4-এ চলে যায়, দ্যাট কনভার্স টু সিরোসিস যেটাকে বলি, এটা ভয়াবহ রোগ, এবং সেটার চিকিৎসা খুব ব্যয়বহুল এবং কষ্টসাধ্য, এবং আলটিমেটলি লিভার ট্রান্সপ্লান্টও লাগতে পারে। সুতরাং আমরা চাইবো যে আমাদেরকে গ্রেড 2 বা 3 ক্রস করে যেন 4-এ যাতে না হয়, সেই জন্য আমাদেরকে নিয়মিত চেক আপে আসতে হবে এবং সচেতন হতে হবে। অবশ্যই অনেক ধন্যবাদ। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে ছিলেন অধ্যাপক ডক্টর ফাইজুস সাজ্জাদ এবং অধ্যাপক ডক্টর রকুনুজ্জামান ভূঁইয়া টিপু। আমাদের দুজনের ডক্টরই খুবই ইম্পর্টেন্ট যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, তার মধ্যে কমন যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইলটাকে একটু আমরা যদি মডিফাই করি, স্পেশালি খাওয়া দাওয়া কন্ট্রোল করা, ফিজিক্যাল অ্যাক্টিভ থাকা, স্ট্রেস ম্যানেজ করা, এগুলো আমরা আসলে নিজেরাই করতে পারি সচেতন হয়ে, এবং সাথে রেগুলার চেক আপে থাকা। যাদের এই দীর্ঘমেয়াদী রোগগুলো আছে, চেষ্টা করবেন সবাই ডাক্তারের সাথে পরামর্শ করে সঠিকভাবে ট্রিটমেন্টটা নেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থাই বেবি ডাইপার স্বাস্থ্য অনুষ্ঠান থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ।